ওয়েলকাম স্টুডেন্টস। আগের ক্লাসে তোদের ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায় নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করেছি। যদি কারোর কোনো পয়েন্টে ডাউট থেকে থাকে আমাকে রিটার্ন ব্যাক করিস, আমি আশা করব, চেষ্টা করব কোন পয়েন্টে তোদের অসুবিধা হয়েছে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমরা আজকে এবারেতে সিলেবাসের পরবর্তী পার্ট নিয়ে, অর্থাৎ ধারক এবং ধারকত্ব অধ্যায়ের পরবর্তী পার্ট, অর্থাৎ যে পার্টটা হচ্ছে আমাদের কি না, তোরা দেখতে পাচ্ছিস সমান্তরাল পাত ধারক। সেই সমান্তরাল পাত ধারককে নিয়ে আমরা আজকের ক্লাসের মধ্যে আলোচনা করব। ওকে, আশা করব তোদের ক্লাসটা অবশ্যই ভালো লাগবে। তোরা এটাকে একটা, আমার তরফ থেকে রিকোয়েস্ট, তোরা একটা কিন্তু লাইক করে দিস। আর একটা কথা, তোদের বন্ধুদেরও এখানেতে জয়েন হবার কথা বলিস। তার কারণ দেখ, তোদেরকে যে আমরা কন্টেন্টটা প্রোভাইড করছি, তোরা জানিস যে তোরা অনেক পেড ব্যাচে এই কন্টেন্ট কিন্তু পাবি না। ফ্রিতে যেটা প্রোভাইড করছি, আমরা চাইবো যে আমাদের পশ্চিমবঙ্গের কোনায় কোনায় থাকা প্রত্যেকটা ছেলের কাছে আমাদের কন্টেন্টটা পৌঁছে যাক। সেই চেষ্টার সাথে নিয়েই আমরা আমাদের পথ চলা শুরু করেছিলাম এবং অনেকটাই তোদেরকে আমরা মনে করছি যে হেল্প করতে পেরেছি। তো যাই হোক, সেসব কথা তো তোরা বুঝতেই পারছিস এবং তোরা ওটুকুনি কাজ আমাদের জন্য করে দিবি বলেই আশা রাখি। সেই আশা রেখেই আমি আমার আজকের কাজ স্টার্ট করছি। ওকে, তো আয় তাহলে যে কথাটা বলছিলাম, যে আমরা এখানে আলোচনা করতে করতে আমরা চলে এসেছি এখন ছায়া প্রকাশনের বইয়ের পেজ নাম্বার 156। সেই পেজ নাম্বার 156-এ এসে আমরা যে কথাটাকে আলোচনা করছি সেই কথাটা বলছি কি, যে দেখতো যে আমাদের সমান্তরাল পাত ধারক। ওকে, তো এই সমান্তরাল পাত ধারকের কথাতে আমরা যেটা ডিসকাশন করব, যাকে ইংরেজিতে নাম দেওয়া হয়েছে কি, দেখ, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়ে আমাদের এখনকার ডিসকাশন। ওকে, তো প্রতিবারের মতোই এখানেতে থিমটাকে একটু বদলে নিয়ে আমরা আমাদের ডিসকাশনে চলে আসি। দেখ, তাহলে সমান্তরাল পাত ধারক, যাকে আমরা ইংরেজিতে কি বললাম, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ওকে, তাহলে তার হেডিংটাতে চলে দেখ, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো এটা করতে গেলে তোদেরকে যে কথাটা আমি বলবো প্রথমেতে, তোদেরকে আমি শিখিয়েছি যখন তড়িৎ ক্ষেত্র এবং গস ল নিয়ে আলোচনা করেছিলাম, যে যদি কোথাও একটা সিট থাকে, ওকে, একদম পাতলা চার্জ সিট থাকে, তার রাইট সাইডেতে ইলেকট্রিক ফিল্ডের মান হয় কত, সিগমা বাই 2 এপসাইলন নট, এবং তার লেফট সাইডেতে মান হয় কত না, সেটাও সিগমা বাই 2 এপসাইলন নট। ডাইরেকশনের জন্য রাইট সাইডটাকে পজিটিভ নিয়ে নিই, লেফট সাইডটাকে আমরা ঋণাত্মক নিয়ে নিই। অর্থাৎ যে কথাটা বললাম সেই কথাটাকে যদি আমি এখানটাতে তোদের সাথে নোট করি, দেখ, ধরে নে আমাদের কাছে একটা এরকম প্লেন সিট আছে। ওকে, সিট মানে কি, খুবই পাতলা। সেই প্লেন সিটটাতে আমাদের মনে কর আমরা পজিটিভলি চার্জড বা পজিটিভ আধানেতে আয়ত্ত করেছি। আমরা ধরে নিচ্ছি যে প্লেন সিটটা, সেটার চার্জ ডেনসিটি, ওকে, অর্থাৎ আধানের ঘনত্ব, সেটা ধরে নিচ্ছি কত, আমি সিগমা। যদি তাই হয়, এটার রাইট সাইডে, অর্থাৎ এই প্লেটটার রাইট সাইডটাতে, অর্থাৎ এই দিকটাতে ইলেকট্রিক ফিল্ডের মান পাবো কত, দেখ, সিগমা বাই 2 এপসাইলন নট। পজিটিভ এক্স অ্যাক্সিসের দিক বরাবর যাচ্ছি, তাই সেটাতে আমি লিখে রাখবো কত, আই ক্যাপ। ঠিক একই রকমভাবে এটার লেফট সাইডেতে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান কত পাবো, দেখ, সিগমা বাই 2 এপসাইলন নট। এদিকটাতে নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাই সেখানটাতে লিখে রাখছি কত, দেখ, মাইনাস আই ক্যাপ। ওকে, তাহলে এই কথাটাকে আমরা এখানটাতে শিখে নিয়েছি, আরও একবার রিক্যাপ করে নিলাম। এবার দেখ, ছবিতে দেখানোর সময়তে এই যে আমাদের প্লেন সিটটা, সেটা তো আমাদের এরকম চওড়া ছিল। সেই চওড়াটাকে তোরা সামনের দিক থেকে দেখলে দেখছিস এরকম চওড়া, কিন্তু যদি এরকম ঘুরিয়ে দিস তোরা কি দেখবি, একটা সরল রেখা আছে। তো সেই কাজটাই এখানটাতেও করা হয়। এখানেতেও যদি আমরা কোথাও দেখি যে এই জিনিসটাকে এরকম
ভাবে না দেখে এরকম সোজাসুজি দেখি, একটা স্ট্রেট লাইন দেখবো। তাই এখানটা থেকেও আমরা যদি এখান থেকে এরকমভাবে একটা স্ট্রেট লাইন দিই, দিয়ে বলি এটা একটা প্লেন শিট, তো আমাদের বুঝে নিতে হবে আমরা কিন্তু এই জিনিসটাকেই প্রকাশ করার চেষ্টা করছি। তো এই যে একটা প্লেন শিট নিলাম, সেই প্লেন শিটটাতে আমি বলে দিচ্ছি কতখানি পজিটিভ চার্জ আছে। ওকে, তাহলে এই একটা প্লেন শিট নিয়ে যদি পজিটিভ চার্জ করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো তার রাইট সাইডটাতে ইলেকট্রিক ফিল্ড কত না, ঠিক আগেরটায় যা বলেছি সিগমা বাই 2 এপসাইলন নট ইন্টু আই ক্যাপ। লেফট সাইডটাতে সেখানটাতে আমরা বলবো কত, দেখ সিগমা বাই 2 এপসাইলন নট, নেগেটিভ সাইড বলে মাইনাস আই ক্যাপ। তো এই কথাটাই যদি আমি এবারেতে এটা বলিতে কি যে নেগেটিভ চার্জটাতে, তাহলে নেগেটিভ চার্জ হলে এখানেতে চার্জ ডেন্সিটির ভ্যালুটা অর্থাৎ সিগমার ভ্যালুটা আমাদের কি চলে আসবে, ঋণাত্মক চলে আসবে। তাই আমি এই যে আগের ক্ষেত্রে কথাটাকে আমরা শেখালাম, এই কথাটাকেই যদি আমি একটুখানি ঘুরিয়ে জাস্ট বলি, ঘুরিয়ে বলি বলে কি বলতে চাইছি, দেখ এই ছবিটাতে প্লাসের বদলেতে মাইনাস করে নিই, মানে ছবিটাকে দেখাচ্ছে কিরকম, দেখ এই আমাদের প্লেন শিটটা, এখন বলছি এটা আছে কি নেগেটিভ চার্জড। ওকে, তাহলে সবাই বুঝতে পারছিস নেগেটিভ চার্জড যদি হয় সেখানটাতে চার্জ ডেন্সিটির ভ্যালুটা কত এসে যাবে, মাইনাস সিগমা। তাই সেটার রাইট সাইডটাতে আমাদের এখন ইলেকট্রিক ফিল্ড চলে আসবে কত, দেখ মাইনাস সিগমা বাই 2 এপসাইলন নট আই ক্যাপ। আর লেফট সাইডটাতে মাইনাসে মাইনাসে কত চলে আসবে, প্লাস চলে আসবে। তাহলে লেফট সাইডটায় আমরা পেয়ে যাব কতখানি, দেখ সিগমা বাই 2 এপসাইলন নট ইন্টু আই ক্যাপ। ওকে, এটুকুনি বেসিক কথা আমাদের কিন্তু প্রথমেতেই আলোচনা করে নিলাম, এটা আমার দরকার পড়বে। যদি এই কথাগুলো আমি জানি তাহলেতে আমি কি কাজ করতে পারবো সেটা নিয়ে চল আমি একটুখানি পরের পাতায় আলোচনা করি। তাহলে দেখ একটা পজিটিভ চার্জ প্লেটের রাইট সাইডেতে সিগমা বাই 2 এপসাইলন নট, নেগেটিভ চার্জ প্লেটের লেফট সাইডেতে আছে কতখানি সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলেতে যদি আমি এবারেতে এরকম কাজ করি, দেখ এই একটা পজিটিভ চার্জ প্লেট, রাইট, সেটা চার্জ ডেন্সিটি বলে দিচ্ছে কত আছে সিগমা, সেই পজিটিভ চার্জ প্লেটটার সাথে প্যারালালে, ওকে, অর্থাৎ সমান্তরালেতে আমি নিয়ে এলাম কি আরও একটা চার্জ প্লেট যার চার্জ ডেন্সিটি হচ্ছে মাইনাস সিগমা। তখন তাদের এই মাঝের অঞ্চলটাতে, ওকে, যেটাকে আমি 1 দিয়ে দেখাচ্ছি, তাহলে আমি সেখানটাতে বলতে পারবো কি, দেখ ইলেকট্রিক ফিল্ড অ্যাট রিজিয়ন 1, ইলেকট্রিক ফিল্ড অ্যাট রিজিয়ন 1। সেখানটাতে দেখ লেফট সাইডের প্লেটটার জন্য কতখানি ছিল, লেফট সাইডের প্লেটের জন্য ধরে নে সেখানটাতে ছিল E1, রাইট সাইডের প্লেটটা অর্থাৎ নেগেটিভ চার্জ প্লেটটা তার জন্য ছিল ধরে নে E2। তাদের দুটোর মানই আমি শিখে নিয়েছি। লেফট সাইডের প্লেটটার জন্যও কত শিখিয়েছিলাম, সিগমা বাই 2 এপসাইলন নট। রাইট সাইডেরটার জন্য তোদেরকে শেখালাম কতখানি, দেখ সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ডের মান কত পেয়ে গেলাম, দেখ না দুটোকে যোগ করলে সিগমা বাই এপসাইলন নট, তাই তো। এবার যদি আমি বলি এই যে দুটো প্লেট আছে সেই দুটো প্লেটের মধ্যে দূরত্ব হচ্ছে কতখানি, স্মল ডি। ওকে, তাহলে আমি এখান থেকে কি বলছি, দেখ ইফ ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট, ইফ ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট যদি তোর স্মল ডি হয় তাহলে তাদের মাঝের যে বিভব পার্থক্য, দেন পোটেনশিয়াল ডিফারেন্স, ওকে, সেই পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু কত আসবে না, আমরা সবাই জানি পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু হয় কত, ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিস্টেন্স। তাহলে আমি সেই কথা অনুযায়ী কি লিখতে পারবো, দেখতো যে দেখ আমার এখানেতে পোটেনশিয়াল ডিফারেন্স তার ভ্যালু লিখছি কত, ই ইন্টু ডি। ই ইন্টু ডি মানে আমরা কত লিখছি, দেখতো সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি। ওকে, এবার দেখ সিগমা, সিগমা মানে আমরা কত শিখেছি, চার্জ বাই এরিয়া। তাহলে এখান থেকে সিগমার বদলে লিখছি কত, দেখ না কিউ বাই এ এপসাইলন নট ইন্টু ডি।
তাহলে এখান থেকে আমরা সবাই শিখেছি কি দেখ ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স পেতে গেলে কী করতে হয় কিউ বাই ভি। তাহলে এখানেতে আছে কতখানি কিউ, এখানেতে আছে ভি, তাহলে এই ভিটাকে লেফটে নিয়ে রাইট সাইডে নিয়ে যাব, নিচে চলে যাবে, আর এদিকে বাকি যে কোয়ান্টিটি আছে সেটা লেফটে নিয়ে আসবো। মানে দেখ আমি এখান থেকে লিখতে পারবো কীরকমভাবে, দেখ কিউ বাই ভি, এখান থেকে এপসাইলন নট এটা কোথায় চলে আসবে, দেখ এদিকের উপরটাতে চলে আসবে, আর ডিটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তাই আমি তোদের এখান থেকে বলতে পারলাম কত, দেখ কিউ বাই ভি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। এবার দেখ আমরা তো সবাই জানি কিউ বাই ভি সেটা মানেই তো ধারকত্ব অর্থাৎ ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্সের মান কত পেয়ে গেলাম, এপসাইলন নট এ বাই ডি। ওকে, তাহলে এটাই হয়ে গেল কি আমাদের কোনো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের মান। ওকে, তোদের কিন্তু মনে রাখতে হবে এখানেতে এই যে সমান্তরাল পাত ধারকটা নিয়েছিলাম না, সেখানেতে তার মাঝেতে আমরা বায়ু মাধ্যম রেখেছিলাম। যদি মাঝে বায়ু মাধ্যমের বদলেতে অন্য কোনো মাধ্যম রাখি, ওকে, তখন এই এপসাইলন নটটা আমাদের রিপ্লেস হয়ে যাবে কার দ্বারা জানিস, এপসাইলন দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ওকে, মানে আমি এখান থেকে বলছি কি মাঝের জায়গাটাতে বায়ু মাধ্যম ছাড়া অন্য মাধ্যম রাখলাম, কিরকম কথা। কি বলছি দেখ, ইফ স্পেস বিটুইন দ্য প্লেট, অর্থাৎ জায়গাটা স্পেস, স্পেস মানে ফাঁকা জায়গাটা, স্পেস বিটুইন দ্য প্লেট is filled with other dielectric, other dielectric বলতে বোঝাতে চাইছে অন্য মাধ্যম দ্বারা, with other dielectric। ওকে, তখন আমাদের ওই যে সি ছিল অর্থাৎ ক্যাপাসিটেন্স ছিল, তার ভ্যালুতে এপসাইলন নটের বদলে বসবে কি এপসাইলন এ বাই টি, তাই না। এবারেতে আমরা সবাই জানি কি দেখ এপসাইলন সেটা ইকুয়াল টু কত লেখা হয়, এপসাইলন নট ইন্টু কে, কেটাকে আমরা বলি কি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তো সেই পরিস্থিতিতে আমাদের এই যে ক্যাপাসিটেন্সটা, সেই ক্যাপাসিটেন্সটা চলে আসবে কতখানি, সি ড্যাশ ইকুয়াল টু লিখবো কত দেখ কে এপসাইলন নট এ বাই টি, তাই না। এবার দেখ এপসাইলন নট এ বাই ডি সেটা কি ছিল, বায়ু মাধ্যমেতে ছিল। তাহলে এখন যে ক্যাপাসিটেন্সটা, সেই ক্যাপাসিটেন্সের মান কত পেয়ে গেলাম দেখতো, কে ইন্টু এপসাইলন নট এ বাই ডি, তার বদলে লিখে দিলাম কতখানি সি। এবার আমরা সবাই কি জানি এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তার মান কি হয়, সর্বদা একের থেকে বেশি হয়। তাই আমরা বলতে পারবো কি অ্যাজ কে ইজ গ্রেটার দ্যান 1, তাই আমরা বলতে পারবো কি দেখ, তাই ক্যাপাসিটেন্সের মান ইনক্রিজ হবে কতখানি না কে টাইমস, অর্থাৎ ধারকত্বের মান বৃদ্ধি পাবে যদি মাঝের জায়গাটা অর্থাৎ দুটো প্যারালাল প্লেটের মাঝের জায়গাটা অন্য ডাইইলেকট্রিক দিয়ে আমরা ভর্তি করে দিই। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি দেন ক্যাপাসিটেন্স will increase কতখানি না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছি বাই কে টাইমস। কখন না সেটার কথা তোদের সাথে আলোচনা করলাম, if space between the plate বা the seat is replaced by কি দ্বারা না, is replaced by হচ্ছে যে তোর আদার ডাইইলেকট্রিক। ওকে, এটুকুনি কথা তাহলে তোদেরকে প্রত্যেককে দেখতে হচ্ছে, তোরা সেটাকে রেডি করে ফেলেছিস, খুব সুন্দরভাবে তোদেরকে এটা লিখে দেওয়া রইল, তোরা সেটাকে প্রত্যেকে রেডি করিস। এবার তো দেখ মাঝের পুরো জায়গাটা আমি
ওই ডাইইলেকট্রিকটাকে দিয়ে না ভর্তি করে কিছুটা ওই ডাইইলেকট্রিকটা রাখলাম, বাকি জায়গাটা আমি ফাঁকা রেখে দিলাম। অর্থাৎ যে কথাটা বলছি সেটা আমি কিরকম ভাবে দেখাচ্ছি দেখ তো, এই কথাটা ইফ, অর্থাৎ আমার বলার বক্তব্য হচ্ছে কি দেখ, মাঝের জায়গাটা পার্সিয়ালি ডাইইলেকট্রিক দিয়ে ফিল করব। ইফ স্পেস ইজ পার্সিয়ালি ফিল্ড উইথ ডাইইলেকট্রিক, পার্সিয়ালি মানে সম্পূর্ণভাবে নয়, কিছুটা কম ভাবে। ইফ স্পেস ইজ পার্সিয়ালি filled with other dielectric, ওকে, এবং বাকি জায়গাটা আমরা ফাঁকা রেখে দিই, and other space is free। তো যদি স্পেস ইজ পার্সিয়ালি ফিল্ড উইথ আদার ডাইইলেকট্রিক হয়, তখন তাহলে আমরা কিসের কথাটা বলতে পারবো দেখ, তখন আমরা বলতে পারবো দেন আমাদের ছবিটা কিরকম আসছে আগে দেখে নিই। দেখ দেখ আমাদের মনে কর এই ছিল তোর প্লেটটা, ধরে নে এটা ছিল আমাদের কি পজিটিভলি চার্জ প্লেটটা, মানে এখানেতে চার্জ ডেন্সিটি আছে কতখানি না প্লাস সিগমা। এখানটাতে ধরে নে আছে কি তোর গিয়ে, এখানটাতে ধরে নে আছে হচ্ছে যে তোর নেগেটিভলি চার্জ প্লেটটা, ওকে। এই ক্যাপাসিটরের প্লেট, এই ক্যাপাসিটরের প্লেট, মাঝে তোর এই হচ্ছে কন্ট্যাক্ট, অর্থাৎ এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যেই আমাদের ক্যাপাসিটরটা আছে বা ধারকটা আছে। এখন এর মাঝের জায়গাটাকে আমি অন্য ডাইইলেকট্রিক দিয়ে কিছুটা ফিল করছি, মানে আমি কিসের কথা বলছি দেখ, ধরে নে আমি, আচ্ছা আরও একটা কথা দেখ, এর মধ্যে পুরোটা ডিস্টেন্স আছে প্রথমে তো ধরে নে ডি, আমি করলাম কি এর মধ্যে কিছুটা জায়গা অন্য ডাইইলেকট্রিক দিয়ে পড়ে দিলাম, ওকে, এতটা জায়গা, এই জায়গাটাকে আমি করলাম কি অন্য ডাইইলেকট্রিক দিয়ে পড়ে দিলাম, ওকে। যে জায়গাটা ভরে দিলাম তার থিকনেস হলো কতখানি কে দেখ টি। তাহলে দেখ এখন দেখতে পাচ্ছি কি এখানটাতে এক ধরনের ক্যাপাসিটার, এদিকটাতে আরেক ধরনের ক্যাপাসিটার, দুটো ক্যাপাসিটার কি দেখ পরপর কানেক্টেড আছে, দুটো ক্যাপাসিটার পরপর কানেক্টেড থাকে, মানে একটা ক্যাপাসিটার শেষ আর একটা ক্যাপাসিটার শুরু, সেটাকে আমরা বলেছিলাম কি ধারকের শ্রেণী সমবায়। অর্থাৎ এখানে বলতে পারবো কি দেখ একটা ক্যাপাসিটার যার ভেতরেতে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে অন্য কিছু আছে সেটার থিকনেস টি, আর একটা ডাইইলেকট্রিক আছে মানে আরও একটা ক্যাপাসিটার আছে যেটা আসছে পাশে যার মাঝে ডাইইলেকট্রিক আছে এয়ার। এই পরিস্থিতিতে কি আসবে পরপর একটা আরেকটার সাথে শ্রেণী সমবায়ে কানেক্টেড থাকবে। কি কথা বললাম দেখ, এখানেতে একটা এই একটা ক্যাপাসিটার সৃষ্টি হয়ে গেছে, তার পাশে আরও একটা ক্যাপাসিটার আছে, দুটো ক্যাপাসিটার পরপর কানেক্টেড আছে। যদি এরকম দুটো ক্যাপাসিটার পরপর কানেক্টেড থাকে তাকে আমরা বলবো কি শ্রেণী সমবায়। মানে আমি এখানেতে যে কথাটা বললাম সেটাকে যদি তোদের সাথে নোট করি তোরা আরও ভালোভাবে জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবি। দেখ কি বললাম, হেয়ার কি হচ্ছে দেখ দুটো ক্যাপাসিটার তৈরি হচ্ছে, টু ক্যাপাসিটার is created, একটা ক্যাপাসিটার যার হচ্ছে কি থিকনেস হচ্ছে টি, ওকে। তাহলে যেটার থিকনেস টি সেটার ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত আসবে নিশ্চয়ই বলতে পারবো, C1 বলছি ধর, সেটার ভ্যালু বলবো কত দেখ এপসাইলন নট এ বাই ডি। এখন তার থিকনেস কত আছে টি, তাহলে নিচে বসিয়ে দিলাম টি। তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মনে করছিল কতখানি কে, তাহলে সেখানটাতে বসিয়ে দিলাম কত কে, তাহলে কে এপসাইলন নট এ বাই টি, ওকে। এটা হয়ে গেল কি এক নম্বর ক্যাপাসিটর। আর দু নম্বর ক্যাপাসিটরটা কে চলে আসবে দেখ, সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস তার মাঝখানে আছে কি এয়ার, তাহলে এয়ার থাকলে সেটা শুধুমাত্র এপসাইলন নট এ বাই ডি থাকবে। নিচে তার মাঝের ডিস্টেন্সটা কত আসবে, পুরোটা ছিল ডি, এটা চলে গেছে টি, তাহলে এই ফাঁকা জায়গাটা কত থাকবে নিশ্চয়ই তোরা বলতে পারবি দেখ ডি মাইনাস টি। এখন এই দুটো জিনিস কি হয়েছে শ্রেণী সমবায়ে কানেক্টেড হয়েছে। শ্রেণী সমবায়ে কানেক্টেড হলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কীরকম ভাবে লিখতে হয় দেখ 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু লিখি কত দেখ 1/C1 প্লাস 1/C2, 1/C1 প্লাস 1/C2। তাহলে সেটাকে আমরা যদি সিম্পলিফিকেশন করে লিখি কত লিখতে পারছি দেখ 1/C1 মানে আমরা কত লিখবো দেখ T/K এপসাইলন নট এ
প্লাস 1/c2 মানে এটা ঘুরে যাবে, গিয়ে তাহলে আমাদের কত কথা চলে আসছে দেখ, d মাইনাস টি ডিভাইডেড বাই এপসাইলন নট এ। তাহলে আমি এবার থেকে এখান থেকে কি কমন নিতে পারবো দেখ তো, এখান থেকে কমন নিতে পারবো হচ্ছে যে 1/এপসাইলন নট এ কমন নিয়ে নিলে কত পাচ্ছি দেখ তো, নিতে পাচ্ছি হচ্ছে যে t/k প্লাস ডি মাইনাস টি। ওকে, তাহলে আমাদের এখন যে ক্যাপাসিটেন্সের ভ্যালু পাবো, সেই ক্যাপাসিটেন্সের ভ্যালু কত আসবে দেখ, 1/c ইকুয়াল টু এটা পেয়েছি, তাহলে এটাকে যদি আমি পুরোটাকে উল্টে দিই তাহলে আমার কাছে ঘটনাটা কতখানি চলে আসছে, জাস্ট পুরো ঘটনাটাকে উল্টে দিচ্ছি, দিলে চলে আসছে কি দেখ, c ইকুয়াল টু এখন এপসাইলন নট এটা উপরে চলে যাচ্ছে, নিচে কে পড়ে থাকছে দেখ, নিচে পড়ে থাকছে হচ্ছে যে পুরো বাকি ঘটনাটা ডি মাইনাস টি ডিভাইডেড বাই তোর t/k, তাই না? তাহলে এখান থেকে চলে এলো কত দেখ, ডি মাইনাস টি প্লাস t/k। তোরা ভালোভাবে দেখে নে দেখ, আমি কি করলাম, এই সিটাকে রাইট সাইডেতে নিয়ে গেলাম, তাহলে সিটা উপরে চলে গেল, এপসাইলন নটে এদিকে উপরে এলো, বাকি যে পুরো টার্মটা আছে সেটা কি আসবে, নিচে বসে যাবে। আমি সেই কথাটাই লিখেছি। তাহলে মাঝের জায়গাটা অন্য ডাইরেক্ট্রিক দিয়ে ভরে দিলে সেখান থেকে তার ক্যাপাসিটেন্সের ভ্যালু কত চলে এলো, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস t/k, তাই না? এবারেতে আমরা সবাই জানি যে মেটালের ক্ষেত্রে কে এর ভ্যালু হয় কতখানি, ইনফিনিটি। ওকে, তার মানে যদি আমরা কখনো এখানেতে দুটো প্লেটের মাঝখানে একটা মেটালকে ইনসার্ট করে দিই, মানে আমি কি বলছি, আমরা এখন জানি কি যে মেটালের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয় কতখানি, ইনফিনিটি। তাহলে আমি কিসের কথা বলছি দেখ, আমাদের সবার জানা আছে ফর মেটাল, ওকে, কে ইকুয়াল টু আমরা জানি ইনফিনিটি। তার মানে আমরা যদি বলি এখান থেকে এরকম ভাবে দেখ, ইফ মেটাল অফ থিকনেস টি okay is introduced okay, তো সেই সময়তে আমাদের কি ঘটনা ঘটবে দেখ, যে এফেক্টিভ যে ক্যাপাসিটেন্স ছিল তার ভ্যালু চলে আসবে কত দেখ, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস t/k অর্থাৎ ইনফিনিটি। অর্থাৎ সেই পরিস্থিতিতে আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু কতখানি চলে আসছে দেখ তো, ক্যাপাসিটেন্সের ভ্যালু চলে আসছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি। ওকে, এটুকুনি কথা কিন্তু আমাদেরকে প্রত্যেককে শিখে রেখে দিতে হচ্ছে। গেল? আচ্ছা, যে যে ঘটনাগুলো করলাম আমি স্ক্রিনটাকে একবার পুরোপুরি ব্ল্যাক করে দিই, তোরা দরকার হলে ছবিটাকে নিয়ে নে, তারপরে আমি পরের কথায় চলে যাচ্ছি। কমপ্লিট হয়ে যাক। নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে নিলি। পরের এই জায়গাটাতে আয়, হয়ে যাক একটা ছোট্ট করে স্ক্রিনশট। এটাই আসা যাক। হয়ে যাক। এটাকেও শিখিয়ে দিলাম, এটাও কমপ্লিট হয়ে যাক। ওকে, এটাতে সেরকম কিছু নেই, তোরা নিজেরা পেন দিয়েও নোট করে নিতে পারিস, তো কমপ্লিট কর। ওকে, এবারেতে দেখ আমাদের তাহলে আগের ওই টপিকটা করে নিলাম। এবারেতে আমাদের এখান থেকে যে কথাটা বলা আছে আমরা দেখব।
তাহলে দেখ এখানটা থেকে এই দিকেতে যেটা টপিকটা আছে মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, তার যে রেজাল্টটা আছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে, এই টপিকটাকে আমরা অলরেডি করে নিয়েছি। ওকে, এটার মধ্যে যেন কারোর কোনো কনফিউশন না থাকে, তোদের এটাকে কিন্তু করতে হবে, সেটা আমি আগেও তোদের বলেছি, আবারও বলছি, এই পয়েন্টটাকে আমরা কমপ্লিট করেছি। ওকে, এই ফর্মুলাটা কিন্তু আমাদের দরকার পড়বে। হলো? আচ্ছা, বাকি সেখানটাতে কোনো কিছু জিনিস সেরকম দেখার দরকার নেই, তোরা কোর্স করে নিবি। এবারেতে যে কথাটা বলবো, দেখ বই থেকে তোদের এই পার্টটাকে করবি, বিভিন্ন বিষয়ের ওপর সমান্তরাল পাতধারকের নির্ভরতা, জাস্ট একবার রিডিং পড়ে নিবি, নিলেই হয়ে যাবে, সেরকম কোনো কিছু কথা নেই। হলো? এবারেতে দেখ আমাদের পরের কথাটায় যদি চলে যাই, পরের কথাটায় বলতে গেলে কীরকম বোঝাচ্ছি দেখ। ওকে, তো এখান থেকে এবারেতে আমাদের বইয়ে যেটা আছে সেটা আছে কি দেখতো, গোলকীয় ধারক, অর্থাৎ যেটাকে আমরা বলছি কি স্ফেরিক্যাল ক্যাপাসিটর। ওকে, তো এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরটাকে আমাদেরকে এবারেতে একটুখানি দেখে নিতে হবে, কীরকমভাবে করছি, কীরকমভাবে কী কী জিনিস দেখবো, আমি সম্পূর্ণ জিনিসটাই তোদেরকে দেখিয়ে দেবো। গোলকীয় ধারকের ক্ষেত্রে কীরকমভাবে ধারকত্বকে বের করতে হয় সেটাকে আমরা তোদের কাছে শিখিয়ে দেব। ওকে, তো প্রথমেতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কি দেখ, এই গোলকীয় ধারক পড়তে গেলে আমাদের যে বেসিক কথাটার দরকার পড়বে। আচ্ছা, তাহলে এটার হেডিং নিয়ে নিচ্ছিস কি তোরা, দেখ গোলকীয় ধারক অর্থাৎ স্ফেরিক্যাল ক্যাপাসিটর, সেখান থেকে কি কি কথা আসছে, কিরমভাবে এগিয়ে নিয়ে চলবো আমরা দেখছি। দেখ তাহলে আমাদের এখান থেকে চলে গেল কি গোলকীয় ধারক, লিখে ফেল তাহলে স্ফেরিক্যাল ক্যাপাসিটর। ওকে, তাহলে প্রথমেতেই যেটা বলবো, মনে কর তোদের কাছে একটা পরিবাহী আছে বা ফাঁপা গোলক আছে। ওকে, পরিবাহী বা ফাঁপা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে তোর বললাম কতখানি, ক্যাপিটাল আর। ওকে, তাহলে পরিবাহী বা তোর ফাঁপা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে কি ক্যাপিটাল আর। ওকে, তাহলে আমি এখান থেকে কি বলছি দেখ, স্ফিয়ার উইথ রেডিয়াস আর। ওকে, আমি বলছি কি দেখ, is given a charge equal to প্লাস কিউ, অর্থাৎ এটার উপরে তো আমরা প্লাস কিউ চার্জ দিয়েছি। তো এমনি এমনি তার প্লাস কিউ চার্জ দিতে পারবো না, এটাকে প্লাস কিউ চার্জ দিতে গেলে আমাকে কি করতে হবে, এটার সাথে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে। যে ব্যাটারিটা কানেক্ট করলাম ধরে নিচ্ছি তার পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য ছিল কতখানি, ধরে নে সেটা ছিল কতখানি ভি। ওকে, এই দিকটাকে মনে কর আমি করে রাখলাম কি, যে গ্রাউন্ডেড করে রাখলাম। তাহলে দেখ ভি বিভব প্রভেদ দেবার ফলেতে তাতে চার্জ স্টোর হলো কতখানি, কিউ। আমরা সবাই জানি যে স্ফেরিক্যাল ক্যাপাসিটারের মানে স্ফেরিক্যাল কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে যদি সেটা পিওরলি কন্ডাক্টিং বডি হয়, পুরো চার্জটা কোথায় তার ডিসাইড করে, তার সারফেসেতে ডিসাইড করে। তাহলে এখানে তো সমস্ত চার্জটা তার কোথায় ডিসাইড করবে, তার সারফেসেতে ডিসাইড করবে। মানে আমি এখান থেকে বলতে পারবো কি, যে দেখ এর সারফেসের পোটেনশিয়াল কত আসবে, দেন পোটেনশিয়াল অ্যাট সারফেস। ওকে, তার ফর্মুলা তোদেরকে আমি শিখিয়েছি, সেটা শিখিয়েছি কত দেখ, কে কিউ বাই ক্যাপিটাল আর। তাহলে সেখান থেকে আমাদের যদি তোদেরকে এটাকে বের করে দেখাই যে দেখ কিউ বাই ভি ইকুয়াল টু কত আছে, তোদের শিখিয়েছি আর বাই কে। কে মানে কত হয় 1/4 পাই এপসাইলন নট, আর সি মানে কত হয় ক্যাপাসিটেন্স মানে কিউ বাই ভি।
তাহলে সেখান থেকে তোরা পেয়ে যাচ্ছিস কত, দেখ 4πε0 ইন্টু আর। ওকে, তাহলে দেখ যদি আমাদের এরকম কোনো একটা স্ফিয়ার থাকে যেটা আইসোলেটেড স্ফিয়ার, ওকে, মানে আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তার ক্যাপাসিটেন্সের ভ্যালু কত থাকবে, সি ইকুয়াল টু 4πε0 আর। ওকে, তাহলে এটা হয়ে গেল কি ক্যাপাসিটেন্স বা ধারকত্ব কার জন্যে, একটা আইসোলেটেড ক্যাপাসিটার, অর্থাৎ একটা বিচ্ছিন্ন ধারকের জন্য। ওকে, তাহলে এটাকে আমরা বলছি কি ক্যাপাসিটেন্স। তাহলে এটার নাম দিয়ে দিলাম কি, দেখ বা বলে নিলাম কি ক্যাপাসিটেন্স। কার জন্যে না, অফ অ্যান আইসোলেটেড ক্যাপাসিটর। হলো, এবারেতে আমি কিসের কথা বলছি, দেখ এই যে ধারকটা ছিল, মানে এই যে স্ফেরিক্যাল ক্যাপাসিটরটা ছিল, এটা একটা নয়, এর পাশে অন্য আরও একটা আমি সমকেন্দ্রিক আরও একটা স্ফেরিক্যাল গোলককে বসিয়ে দিচ্ছি। মানে কিসের কথা বলছি, দেখ একটা গোলক এরকম ছিল, সমকেন্দ্রিক আরও একটা গোলক আমি তার উপরেতে বসিয়ে দিচ্ছি, দিয়ে কি কাজ করছি আমি পরের ক্লাসে দেখাচ্ছি। দেখ কিসের কথা বলছি, দেখ তাহলে আমি বলছি কি, ইফ টু কনসেন্ট্রিক স্ফিয়ার আর টেকেন, ইফ টু কনসেন্ট্রিক স্ফিয়ার মানে কি সমকেন্দ্রিক গোলক, ইফ টু কনসেন্ট্রিক স্ফিয়ার ইজ টেকেন, ওকে, তো সেই পরিস্থিতিতে আমাদের ছবিটা কিরকম দাঁড়াচ্ছে, দেখ সেই পরিস্থিতিতে আমাদের ছবিটা দাঁড়িয়ে যাবে এরকম ধরনের। এই প্রথমে তো একটা বৃত্ত নিয়ে নে, মানে বৃত্ত তো বলবো না, এটাকে একটা প্রথমে একটা স্ফিয়ার নিয়ে নে, যে স্ফিয়ারটার রেডিয়াস মনে কর নিয়ে নে হচ্ছে গিয়ে তোর না ক্যাপিটাল R1, যে স্ফিয়ারটার মধ্যে ধরে নে আমরা একটা পজিটিভ চার্জ দিয়েছি যেটা হচ্ছে গিয়ে তোর কত +q। এবারেতে আমি করলাম কি না, এর ওপরেতে আরও একটা কনসেন্ট্রিক স্ফিয়ার নিয়ে নিলাম, মানে কি এর ওপরেতে আরও একটা আমরা স্ফেরিক্যাল জিনিসকে ড্র করে ফেললাম। হলো, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এখান থেকে আমি কি করলাম, আরও একটা স্ফেরিক্যাল বডিকে আমি ড্র করে ফেললাম। এবারেতে ড্র করার পরেতে আমি একটা কাজ করছি, এই স্ফেরিক্যাল বডিটার এই আউটার সারফেসটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। তাহলে এখান থেকে কি ঘটনা ঘটবে বলতো, নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে যে +q চার্জটা আছে সেইখানটাতে কি করবে, -q চার্জকে আহিত করবে, এবং বাইরের পৃষ্ঠতে সে চার্জ কতখানি করবে, বাইরের পৃষ্ঠতে সে চার্জ +q করবে, এবং বাইরের পৃষ্ঠের চার্জটা কি করবে না, সেটা গ্রাউন্ড থাকার জন্যে মানে বিভব শূন্য হওয়ার জন্যে সেই বাইরের পৃষ্ঠের চার্জটা কি আসবে, আস্তে 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 আমাদের ভূমিতে চলে যাবে। ওকে, তাহলে এই কথা আমাদের চলে গেল। এবারেতে যদি আমি বের করতে চাই যে দেখ এই স্ফিয়ারটা, এটাকে মনে কর স্ফিয়ার নাম্বার 1 আর এটাকে মনে কর হচ্ছে স্ফিয়ার নাম্বার 2, এই দুটো স্ফিয়ারের মধ্যে পোটেনশিয়ালের তফাৎ কতখানি হচ্ছে, অর্থাৎ আমি বলতে চাইছি কি এই জায়গাতে তার পোটেনশিয়াল কত, 1 নম্বর জায়গাটাতে। তো 1 নম্বর জায়গাতে পোটেনশিয়াল অর্থাৎ V1, সেটা বলতে গেলে আমি কিরকম বলছি দেখ তো, দেখ এখানটাতে পোটেনশিয়াল কার জন্য আসবে, এই স্ফিয়ারটার নিজের সারফেসেতে পোটেনশিয়াল যেটা থাকে সেটার জন্য আসবে। নিজের সারফেসেতে পোটেনশিয়াল কতখানি থাকে, দেখ আমরা সবাই বলতে পারছি, দেখ সেখানটাতে পোটেনশিয়াল থাকে কত, KQ/R1। ওকে, আর ধরে নে এই যে স্ফিয়ারটা আছে, ধরে রাখছে সেই যে স্ফিয়ারটা নিয়েছে সেই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে কতখানি R2। তাহলে বাইরের স্ফিয়ারটার জন্য বাইরের স্ফিয়ারের ভিতরে পোটেনশিয়াল, বাইরের স্ফিয়ারের মানে কোনো একটা ফাঁপা গোলক তার ভিতরেতে পোটেনশিয়াল কত হয়, তার জন্য ফর্মুলা শিখেছি কত, -KQ/R2। তাহলে এর মধ্যে যেন কারোর কোনো ভুল না থাকে, দেখ যদি আমাদের এরকম ফাঁকা স্ফিয়ার থাকে তার ভিতরেতে পোটেনশিয়াল কত হয়, KQ/R। ওকে, তাহলে আমি এটা বলছি কি পোটেনশিয়াল অ্যাট ইনসাইড, তার সারফেসতে কতখানি পোটেনশিয়াল হয়, তার সারফেসেতেও পোটেনশিয়াল হয় এই সেম ফর্মুলা KQ/R। তার সারফেসের বাইরে মানে আউটসাইড দ্য সারফেস,
সেখানটাতে আমাদের আউটসাইডেতে পোটেনশিয়াল কত হয় তার ফর্মুলা কত শিখেছি, কে কিউ বাই স্মল আর। তাহলে এটা ছিল কি, প্রথমেরটা ছিল কি স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, এটা ছিল কি দেখ স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, তাই না? আর এটা ছিল কি স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। এই তিনটে রিজিয়নেতে আমাদের কি করতে হয়, ক্যাপাসিট্যান্সের ফর্মুলা মানে পোটেনশিয়ালের ফর্মুলা আমরা শিখেছিলাম, আরও একবার রিক্যাপ করলাম, গেল। তাহলে দেখ এই বাইরের স্ফিয়ারটার জন্য আমাদের তার ভিতরের দিকে পোটেনশিয়াল কত আসবে, কে কিউ ডিভাইডেড বাই তার সারফেসটা, তার সারফেসের মানে রেডিয়াস কত ছিল R2। তাহলে আমি এখানটাতে টোটাল পোটেনশিয়াল বলতে গেলে কি বলবো, এটার নিজস্ব পোটেনশিয়াল প্লাস এটার জন্য ভিতরেতে পোটেনশিয়াল। তাহলে এটার জন্য ভিতরে পোটেনশিয়ালের জন্য আমাদের ফর্মুলা কত আছে, কে কিউ বাই আর। এখন এখানটাতে চার্জ কত আছে, মাইনাস কিউ, তাই এখানটাতে আমরা পোটেনশিয়াল বসিয়ে দেবো কত, দেখ মাইনাস কে কিউ বাই R2। এবার দেখ এই স্ফিয়ারের তার সারফেসতে পোটেনশিয়াল কত আছে, পোটেনশিয়াল গ্রাউন্ডেড আছে অর্থাৎ 0। তাহলে আমি বলতে পারবো কি V2 সেটা ইকুয়াল টু আছে কত, 0। তাহলে দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, যদি দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স V বলি তাহলে সেটা V1 মাইনাস V2 এলো। মানে সেখান থেকে আমাদের কতটা কথা চলে এলো, দেখ কে কিউ বাই R1 মাইনাস কে কিউ বাই R2। তাহলে সেখান থেকে কে কিউ কমন চলে গেলে আমরা কত লিখতে পারতাম, দেখতো 1 বাই R1 মাইনাস 1 বাই R2। তাহলে ক্যাপাসিটেন্স মানে কত হয়, কিউ বাই ভি। তাহলে সেখান থেকে কিউ বাই ভি লিখলে আমরা কত পেতে পারবো সেটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখতো ভি কি এর ভ্যালু লিখে ফেলছি কতখানি, দেখতো 1/4 পাই এপসাইলন নট। এখান থেকে এটাকে মাল্টিপ্লিকেশন করে মানে এলসিএম করলে কত পাবো, দেখতো নিচে পাচ্ছি R1 R2, ওপরে চলে যাব কত R2 মাইনাস R1, তাই না? এবারেতে আমি এটাকে করতে পারবো কি, যে জাস্ট রিঅ্যারেঞ্জ করবো, মানে কিউ বাই ভি করবো, করলে বাকি কতটাকে কোথায় কীরকম পাচ্ছি দেখে নেব। দেখ আমি তাহলে কী লিখছি, দেখতো কিউ বাই ভি। ওকে, তাহলে দেখ কিউ বাই ভি করলাম, ভিটা এদিকে নিয়ে গেলাম, এখান থেকে কি যাবে 4 পাই এপসাইলন নট উপরে যাবে, তাহলে বসিয়ে দে 4 পাই এপসাইলন নট। R1 R2 সে কোথায় চলে যাবে, দেখ এখানটাতে এরকমভাবে উপরে চলে যাবে, নিচে চলে আসছে কত R2 মাইনাস R1। ওকে, তাহলে কোনো স্ফেরিক্যাল কনসেন্ট্রিক স্ফিয়ার থাকলে সেখানেতে তার ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত আসবে, 4 পাই এপসাইলন নট ইন্টু R1 R2 ডিভাইডেড বাই R2 মাইনাস R1। ওকে, এইরকমভাবে আমরা কি করতে পারি, দুটো কনসেন্ট্রিক স্ফিয়ার থাকলে তাদেরকে এরকমভাবে ক্যাপাসিট্যান্সটাকে বের করে দিতে পারি। বুঝে গেল? নিশ্চয়ই তোরা ঘটনাটাকে দেখতে পেয়েছিস, আশা করবো এখানটাতে তোদের কোনো সমস্যা থাকবে না। এরপরেতে পরের পার্টটাতে যাব। এখানেতেও কনসেন্ট্রিক স্ফিয়ার নেব, কিন্তু ক্যালকুলেশনটা একটু আমরা ডিফারেন্ট হইতে করব। কিরকম কথা বলছি, আর এক মিনিট। হ্যাঁ, তাহলে এখানটাতে আমরা ক্যালকুলেশনটা কীরকম ডিফারেন্টভাবে করব সেটা দেখছি। দুটোই এখানেও কনসেন্ট্রিক স্ফিয়ার, কিন্তু মানে গ্রাউন্ডিংটা ভিতরেরটা থেকে করে রাখছি। ওকে, আমি এখান থেকে কীরকমভাবে বলছি দেখ। ওকে, ভালো করে দেখবি, এইটা টপিকটা একটুখানি ঝামেলাদার টপিক, তো খুব কেয়ারফুলি এই টপিকটাকে দেখ কিসের কথা বলছি। আর ইফ ইনার সারফেস অর্থাৎ ভিতরের দিকের স্ফিয়ারটা ইজ গ্রাউন্ডেড, ইফ inner sphere is grounded, ওকে, তো সেই পরিস্থিতিতে আমাদের কিরকম ঘটনাটা ঘটবে সেটাকে আমাদেরকে দেখতে হবে। বোঝা গেল কথাটা? তো কিরকম ভাবে দেখছি দেখ, এই ধরে নেই ইনার স্ফিয়ার, যেমনভাবে করছি সেরকমভাবে করার চেষ্টা কর। এই ইনার স্ফিয়ার, তার বাইরে আমি কি করছি, আরও একটা আউটার স্ফিয়ারকে দিয়ে দে। ভালো করে দেখ, মানে একদম ছটফট করার কোনো দরকার নেই, ভালো করে দেখতে থাক। গেল?
এবারে আমি কিসের কথা কিরকম ভাবে বোঝাতে চাইছি দেখ, আমি এই ভিতরের দিকে স্ফিয়ারটাকে গ্রাউন্ড করে দিলাম, হলো। আমি ধরে নিচ্ছি এই যে ভিতরের দিকে স্ফিয়ারটা ছিল, খুব ভালো করে শুনবি, এই যে ভিতরের দিকে স্ফিয়ারটা ছিল না, ভিতরের দিকে স্ফিয়ারটার আমি রেডিয়াস নিয়ে নিচ্ছি কতখানি, স্মল। এবারেতে আমি আরও একটা কাজ করছি, এই যে বাইরের দিকে স্ফিয়ারটা আছে না, আমি বলছি এই বাইরের দিকে স্ফিয়ারটা একদম পাতলা নয়, হ্যাঁ, তার ভিতরের সারফেস আর বাইরের সারফেসের মধ্যে থিকনেসের একটু তফাৎ আছে। কেন বলছি একটু পরেই বুঝতে পারবি। তো দেখ আমি বলছি ভিতরের দিকে সারফেস অবধি তার ডিস্টেন্স হচ্ছে কতটা বি, আর একদম বাইরের দিকে সারফেস অবধি তার ডিস্টেন্স হচ্ছে কতখানি সি। ওকে, এবারেতে আমি করলাম কি এতে, যে ভালো করে শোন, এখানেতে আমি করলাম হচ্ছে বাইরের দিকের প্লেটটার উপরেতে একটা প্লাস কিউ চার্জ দিলাম, গেল। তাহলে বাইরের দিকের সারফেসটার উপর যদি আমি প্লাস কিউ চার্জ দিই, তাহলে পুরো সারফেসটাই আমাদের বাইরের সারফেসে থাকবে না। তার কারণ কি, এখন ভিতরের দিকটাতেও গ্রাউন্ড আছে। তো তাহলেতে আমি এখন বলতে পারবো কি, দেখ যদি আমি এখানটাতে প্লাস কিউ চার্জ দিয়ে দিয়েছি, তাহলে এখন সেই প্লাস কিউ এর মধ্যে কিছুটা ভিতরের সারফেসে কিছুটা বাইরের সারফেসে চলে আসবে। মানে আমি এখন কিসের কথা বলতে চাইছি, দেখ ইফ প্লাস কিউ চার্জ ইজ গিভেন কোথায় না, টু দ্য আউটার সারফেস বা টু দ্য আউটার স্ফিয়ার, টু দ্য আউটার স্ফিয়ার। ওকে, তখন তোরা সেখান থেকে কি শিখতে পারবি, দেখ যে স্মল কিউ চার্জ ইজ ট্রান্সফার্ড কোথায় না, টু দ্য ইনার স্ফিয়ার। আমরা যদিও জানি কি যে সবসময়তে আমাদের স্ফিয়ারের মানে ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠে চার্জ অবস্থান করে, কিন্তু যখন ভিতরেতে গ্রাউন্ডিং করে দেবো, সেই গ্রাউন্ডিং হওয়ার জন্য কিছুটা চার্জ এই স্ফিয়ারটার ভিতরের পৃষ্ঠেও চলে যাবে। ওকে, সেটা কতখানি আমি ধরে নিয়েছি কত, স্মল কিউ। তাহলে তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস, দেখ এখানটা থেকে আমি কিসের কথা বললাম, দেখ তো আমি এখানটাতে বলছি কতখানি চার্জ চলে গেছে, স্মল কিউ। তাহলে এখন বাইরের পৃষ্ঠে কতখানি চার্জ থাকবে, আগে ছিল প্লাস কিউ, তাহলে এখন সেখানটাতে চার্জ কতখানি চলে যাবে, ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। এবার দেখ এখানটাতে মাইনাস কিউ আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এখানটাতে আমাদের কতখানি চার্জ ইনডিউস হবে, মাইনাস কিউ। তাহলে দেখ তোরা এখান থেকে দেখতে পাচ্ছিস কি, দেখ এই একখানা স্ফিয়ার, ওকে এই একখানা স্ফিয়ার, আর দেখ বাইরের দিকে এটা ওপেন যে সারফেসটা আছে সেটা আরও একখানা স্ফিয়ার। মানে আমি বলতে চাইছি কি, দেখ এখানেতে একটা কনসেন্ট্রিক স্ফিয়ার যে ক্যাপাসিটর তৈরি হলো, আবার বাইরের দিকটা থেকে আরও একটা ক্যাপাসিটর তৈরি হলো। তাহলে আমাদের এখানেতে দুটো ক্যাপাসিটর আবার আছে কিসে, দুটো ক্যাপাসিটর আছে দেখ এখানটাতে আমাদের একটার সাথে বলতে পারবো কিসে আছে, যে তোর প্যারালালে আছে, তাই না। মানে আমি কিরকম কথা বলতে চাইছি, দেখ আমরা সবাই এরকমভাবে ঘটনাটা শিখেছি। দেখ যদি এই একটা স্ফিয়ার থাকে আর এই আরও একটা স্ফিয়ার থাকে, তাদেরকে যদি আমি একটা তার দিয়ে কানেক্ট করে দিই, আমি বলি কি এই দুটো স্ফিয়ার আমাদের কি আছে, একটার সাথে কিসে আছে, একটার সাথে প্যারালালে আছে বলে বলি। তার কারণ কি না, তার দিয়ে কানেক্ট করেছি মানে কি এর পোটেনশিয়াল আর এর পোটেনশিয়াল সেম হবে। তাহলে দুটো স্ফিয়ারের পোটেনশিয়াল যদি সেম হয়, তারা কিসে আছে বলে বলবো, তারা সমান্তরালে আছে বলে বলবো। ঠিক একই রকমভাবে এখানেতেও ঘটনাটা কিন্তু সেম। কীরকম ঘটনাটা সেম বুঝতে পারছিস, দেখ কেন দুটো স্ফিয়ারকে আমরা এখানেতে প্যারালাল বলে বলছি। দেখ দেখ আমাদের এই যে স্ফিয়ারটা, ওকে এই স্ফিয়ারটার এই দিকটাতে গ্রাউন্ড করে দেওয়া আছে, আবার দেখ এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটার এখানটাতে গ্রাউন্ড করা নেই, কিন্তু তাকে বলবো কি ইনফাইনাইটেতে গিয়ে কোথাও না কোথাও গিয়ে সে গ্রাউন্ড হয়েছে। মানে আমার বলার বক্তব্য হচ্ছে এরকমভাবে, দেখ এটা তো পজিটিভলি চার্জ ছিল আর এটা হয়েছে কি নেগেটিভলি চার্জ, তাহলে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আসে, ওকে মানে জিরোতে এসে ডিপোজিট হচ্ছে। ঠিক সেরকমভাবে এরাও কি করবে, এখান থেকে গিয়ে তারা ইনফাইনাইটেতে গিয়ে শেষ হবে। ইনফাইনাইটেতে গিয়ে শেষ হচ্ছে মানে কি সেখানেতেও জিরো পোটেন্সিয়াল আছে। মানে দেখ এখান থেকে সে একটা এসে জিরোতে ডিপোজিট হচ্ছে, আবার এদিকটাতে গিয়েও জিরোতে ডিপোজিট হচ্ছে। মানে কি তোরা দেখতে পাচ্ছিস এই যে প্লেটটা, সেই প্লেটটার বিভব আমাদের হচ্ছে কি সমান।
তাহলে দেখ যদি কখনো দুটো পয়েন্টের বিভব সমান হয় তাহলে দেখ এখান থেকে এদিক মিলিয়ে একটা ক্যাপাসিটার, এদিক মিলিয়ে আরও একটা ক্যাপাসিটার, এদিকের ক্যাপাসিটারটা গিয়ে শেষ হয়েছে কোথায় না অসীম দূরত্বের, এদিকের ক্যাপাসিটারটা গিয়ে কোথায় শেষ হয়েছে না ভেতরেতে। এবং দেখ তার এই প্লেটের বিভবও সমান, আবার দেখ এই যে বড় ক্যাপাসিটারটা মানে অসীম দূরত্বের যে ক্যাপাসিটারটা তার অসীমেও বিভব ছিল, আবার এদিকটারও বিভব ছিল। তাহলে দেখ দুটো সাইডের বিভব সেম, তাহলে আমরা তাকে কি বলি প্যারালাল প্লেট ক্যাপাসিটার, মানে প্যারালাল ক্যাপাসিটার মানে সমান্তরাল সমবায়। তাহলে আমার এখান থেকে এত কিছু বক্তব্যের এটাই উদ্দেশ্য হচ্ছে, সেটা আসছে দেখ এই পরিস্থিতিতে আমাদের ভিতরের ক্যাপাসিটারটা আর বাইরের ক্যাপাসিটারটা আমাদের কিন্তু একটা আরেকটার সাথে সমান্তরালে থাকবে। এবারে কথা আসছে ভিতরের ক্যাপাসিটার আর বাইরের ক্যাপাসিটারটার ক্যাপাসিটেন্স কত কত আসবে। দেখ আগের ক্ষেত্রে আমরা আলোচনা করলাম যে যদি ধর দেখ এখানটা থেকে একটা প্লাস আছে এখানটাতে মাইনাস আছে, দুটোর মধ্যে যদি বিভব প্রভেদ ভি হয় তাহলে আমাদের সেখানটাতে শিখে নিলাম কি সেখানেতে যে ক্যাপাসিটেন্স তৈরি হয় তার ভ্যালু কত ছিল দেখ 4πε0 ইন্টু কত পেয়েছিলাম এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ, মানে R1 R2 ডিভাইডেড বাই R2 মাইনাস R1 ছিল। তাহলে এটা আর বাইরের দিকেরটা কি তোর একটা তো ওই তোর বিচ্ছিন্ন ক্যাপাসিটরের মতো, তাহলে তার ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত আসবে, তার ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ভ্যালু আসবে দেখ না 4πε0 ইন্টু আর মানে তার কত ছিল সি। বুঝে গেল। তাহলে দেখ প্যারালালে থাকলে আমাদের টোটাল ক্যাপাসিটেন্স কত হয় C1 প্লাস C2, মানে আমরা সেখান থেকে লিখে দেবো কিরকম ভাবে দেখ 4πε0 কমন নিলে কত পাচ্ছিস দেখ AP বাই বি মাইনাস এ প্লাস সি। এবারে তো যদি দেখ এটার থিকনেস খুব ছোট হয় অর্থাৎ বি আর সি সমান হয়ে যায় তখন তোদের সেটার ভ্যালু কত চলে আসবে দেখ তো 4πε0 AP বাই বি মাইনাস এ প্লাস বি। তাহলে সেটাকে তোরা যদি সিম্পলিফিকেশন করিস কত পাচ্ছিস দেখ না 4πε0 এ বি মাইনাস এ ওপরে পাচ্ছিস কত দেখ তো এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এপি। তাহলে এবি এপি কেটে গেলে তোরা সেখানটাতে পেয়ে যেতিস কত 4πε0 ইন্টু বি স্কোয়ার বাই বি মাইনাস এ। ওকে, এইরকমভাবে এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্সকে আমরা কিন্তু বের করে নিতে পারবো। ওকে, ভালোভাবে দেখ তাহলে এই পুরো জিনিসটার লজিকটা কোথায় দাঁড়িয়ে আছে যে দেখ ভিতরের ক্যাপাসিটারটা আর বাইরের ক্যাপাসিটারটা মানে দুটো ক্যাপাসিটার তৈরি হচ্ছে কেন, দেখ এখানটাতে একটা দুটো প্লেটের মধ্যে চার্জ ডিফারেন্স আছে আর এখানেতে বাইরের প্লেটে একটা চার্জ, তাহলে দুটো প্লেটের মধ্যে চার্জ ডিফারেন্স থাকলে সেখানেতে একটা ক্যাপাসিটার তৈরি হয়। সেটা আমরা কোথায় দেখেছি আগের এই ঘটনাটা দেখেছি, তার ক্যাপাসিটেন্স কত দেখেছি 4πε0 R1 R2 ডিভাইডেড বাই R2 মাইনাস R1। কিন্তু এটাতে কি শিখছি বাইরের দিকটাতে আরও একটা ক্যাপাসিটার হচ্ছে, কেননা দেখ এটাতে তো জিরো পোটেনশিয়াল নেই, তার মানে তাকে কোথাও গিয়ে না কোথাও গিয়ে তো ফিল্ড লাইনটাকে শেষ হতে হবে, সে শেষ হচ্ছে কোথায় অসীমে, মানে এর আরও একটা প্লেট কোথায় আছে আমি বলবো অসীম দূরত্বে গিয়ে একটা প্লেট আছে। তাহলে সেই অসীম দূরত্বে প্লেট থাকলে বিচ্ছিন্ন ক্যাপাসিটরের মতো তার ক্যাপাসিটেন্স কত আসবে 4πε0 ইন্টু সি। তাই সেখানেতে ঘটনাটাকে আমি এই 4πε0 সি দিয়েছি। ওকে, ম্যাক্সিমাম জায়গায় তোদের এই টপিকটা করাবে না, তোদের করিয়ে রাখলাম, তোদের স্ক্রিনশটটাও তোরা নিয়ে রাখ, ঝটপট কমপ্লিট কর, পরেরটাতে যাব। হলো চল এবারে পরীক্ষাতে চল। এরপরেতে আমরা করব কি একটা চোঙাকৃতি ধারককে নিয়ে আলোচনা করে নেব। ওকে, তাহলে এরপরে তো আমরা যেটা করব সেটা হচ্ছে চোঙাকৃতি ক্যাপাসিটর বা যাকে ইংরেজিতে আমরা বলি কি সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। তাহলে হেডিং নিয়ে নে চোঙাকৃতি ক্যাপাসিটর বা যাকে আমরা বলছি কি সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর
এখানেতে কীরকম করা হয় দেখ, দুটো কনসেন্ট্রিক হবে না, এখানেতে দুটো কোঅ্যাক্সিয়াল অর্থাৎ একই অক্ষর অপরেতে অবস্থিত দুটো আমাদের সিলিন্ডারকে কল্পনা করা হয়। ওকে, তাহলে কিসের কথা বলছি দেখ, দেখ এই একখান ধরনের ক্যাপাসিটর আছে, মানে এই একখান ধরনের সিলিন্ডার আছে, হলো এই যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটার অক্ষ কোথায় আছে আমি ধরে নিচ্ছি, ধরে নে এই হচ্ছে গিয়ে তার অক্ষ। ধরে নে এখানেতে এই যে অক্ষটা আছে সেই অক্ষটার রেডিয়াস হচ্ছে কতখানি না ক্যাপিটাল R1। ওকে, এটার উপরেতে আমরা চার্জ দিয়ে রেখেছি কতখানি দেখ প্লাস কিউ। এর সাথে এই একই অক্ষর উপর অবস্থিত আরও একটা ক্যাপাসিটর মানে সিলিন্ডারকে তোরা দেখে নে, ধরে নে এই তার উপরেতে আরও একটা সিলিন্ডার আমি অঙ্কন করে নিলাম। ওকে, তাহলে এখানটাতে কত দেখ, তাহলে বড় করে একটা পার্ট দিতে হবে। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছিস আমরা এখানেতে একই অক্ষের উপরেতে দুটো সিলিন্ডার নিয়েছি এবং ন্যাচারাল জিনিস এখান থেকে বাইরের দিকটাকে আমরা করছি কি না গ্রাউন্ড করে দিচ্ছি। ওকে, ধরে নে এখানটা থেকে যে ভিতরের সিলিন্ডারটা আছে তাতে চার্জ আছে প্লাস কিউ, আমি ধরে নিচ্ছি তাতে যে চার্জ ডেন্সিটি আছে সেটা আসছে কত ল্যাম্ডা। ওকে, আমি এখান থেকে তাহলে কিসের কথা বলে দিচ্ছি দেখ চার্জ ডেন্সিটি, লম্বা সিলিন্ড্রিক্যাল, তাহলে সেখান থেকে চার্জ ডেন্সিটি মানে কি থাকে লাইন চার্জ ডেন্সিটি, মানে সেখান থেকে টোটাল চার্জ বাই লেন্থ দিয়ে ভাগ করলে আমরা কি পাই না ল্যাম্ডা পাবো। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথা চলে আসছে কি যে চার্জ ডেন্সিটি কার না of the inner sphere। আমি সেটাকে ধরে রাখছি কতখানি ল্যাম্ডা। তাহলে যদি তার ইনার চার্জ ডেন্সিটি ল্যাম্ডা হয় তাহলে তার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে, তোদের শিখিয়েছি আমি সেটাকে রেখে কতখানি দেখ 2k ল্যাম্ডা বাই আর। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি এটা হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এই থেকে এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল, এখানের পোটেনশিয়াল তো শূন্য নয়, এখানের পোটেনশিয়াল শূন্য, তাহলে এখান থেকে এখানে আসার মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স আমার ডেল্টা ভি হয়। ওকে, ডেল্টা ভি মানে দুটোর পোটেনশিয়াল ডিফারেন্সের কথা বলছি, মানে বেসিক্যালি ভি মাইনাস জিরো, মানে সেখান থেকে আমাকে বসাবো কত ভি, সেই ভি এর ভ্যালু কত থাকবে আমরা সবাই বুঝতে পারছি কত দেখ, সেখানটাতে বসাতে হবে কত ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। তার কারণ কি এখান থেকে তো ইলেকট্রিক ফিল্ডটা তো কনস্ট্যান্ট নয়, ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট না থাকে সেখান থেকে আমাকে পোটেনশিয়াল বের করতে গেলে কি করতে হয় ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর বসাতে হয়, তো এখানটাতেও আমি সেই একই কথা করলাম। ওকে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স তার ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি কতখানি দেখ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। হলো, এবার দেখ তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি যে ভি ই এর ভ্যালু কত আছে তোরা শিখলি 2k ল্যাম্ডা বাই আর ইন্টু ডিআর। তাহলে দেখ 2k ল্যাম্ডা নিশ্চয়ই বুঝতে পারছিস কনস্ট্যান্ট বাইরে চলে যাচ্ছে 1 বাই আর ইন্টু ডিআর, তাহলে সেখান থেকে তোর কত চলে আসে নিশ্চয়ই বুঝতে পারছিস ন্যাচারাল লগ অফ আর। লিমিটটা কোথা থেকে কোথায় যাবে নিশ্চয়ই বুঝতে পারছিস তোদের এখানেতে লিমিট যাবে ভিতর থেকে বাইরের দিকে অর্থাৎ এ টু বি। তাহলে সেটাকে আমরা যদি সিম্পলিফাই করে লিখি কত লিখতে পারবো দেখ তো 2k ল্যাম্ডা, তাহলে আমরা লিখে দিচ্ছি কত দেখ ন্যাচারাল লগ অফ বি মাইনাস ন্যাচারাল লগ অফ এ, তাহলে সেখান থেকে আমরা লিখে দেবো কত দেখ 2k ল্যাম্ডা ইন্টু ন্যাচারাল লগ অফ বি বাই এ, তাই তো সেটা ইকুয়াল টু পাচ্ছি কত ভি। এবার দেখ ল্যাম্ডা মানে কত হয় কিউ বাই এল, তাহলে সেটাকে আমরা লিখবো কত দেখ 2k কিউ বাই এল। ওকে, ইন্টু আমরা পাচ্ছি কত দেখ ন্যাচারাল লগ অফ বি বাই এ। তাহলে এবার আমাকে ক্যাপাসিট্যান্স বের করতে গেলে কি করতে হবে কিউ বাই ভি করতে হবে, তাহলে কিউ বাই ভি করলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখ তো এল বাই 2k, তাই না এখান থেকে পাচ্ছি কত দেখ এল বাই 2k, নিচে কতখানি পাচ্ছি ওই ন্যাচারাল লগ অফ বি বাই এ, তাই না। তাহলে এই ঘটনাটাকে আমাদেরকে শিখে নিতে হবে। তাহলে দেখ কি মানে কতখানি আছে 1 বাই 4 পাই এপসাইলন নট আর, মানে 1 বাই 4 পাই এপসাইলন নট, তাহলে কি এর জায়গায় আমি কাকে বসিয়ে দেবো 1 বাই 4 পাই এপসাইলন নটকে বসিয়ে দেবো, তাহলে উপরে চলে যাচ্ছে কত দেখ না 4 পাই এপসাইলন নট
নিচে থাকছে কত 2, এখানটাতে কতখানি পাচ্ছি দেখ ন্যাচারাল লগ অফ বি বাই এ ইন্টু পুরো ঘটনার সাথে কি আছে লেন্থ। তাহলে এখান থেকে আমরা কতখানি পেয়ে যাচ্ছি দেখ না 2 পাই এপসাইলন নট ইন্টু এল ডিভাইডেড বাই তোর কতখানি ছিল, এই পুরো কোয়ান্টিটিটা কিন্তু নিচে ছিল, জানি এটা থেকেও ভুল করে ফেলিস না, আমি এখানটা থেকে হয়তো একটুখানি লিখতে গিয়ে তোর এদিক ওদিক করেছি, তোরা এটাকে কিন্তু ঠিক করে নিবি। এখানেতে এই যে দেখ এই যে এল এন বি বাই এটা ছিল না, এই এল এন বি বাই এটা কোথায় গিয়েছিল না পুরো ঘটনাটা তোর নিচে ছিল, তাহলে এখান থেকে তোরা লিখতে পারছিস কতখানি দেখ এখানটাতে এল এন বি বাই এ, তাহলে এর নিচে চলে যায় তো কতখানি এল এন বি বাই এ, তাহলে কনসেন্ট্রিক সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স আমরা পেয়ে যেতাম কত 2 পাই এপসাইলন নট এল ডিভাইডেড বাই এল এন বি বাই এ। ওকে, এটুকুনি পার্ট তাহলে আমাদেরকে করতে হচ্ছে, গেল এই পয়েন্টটা। এবারেতে আমাদের কাছে আসছে কি দেখতো পরের পার্টটা, অর্থাৎ যেটাতে আমাদের বলা আছে কি দেখতো আহিত ধারকে সঞ্চিত শক্তি। ওকে, এই পার্টটাকে আমাদের দেখতে হবে। ওকে, তো এখানটাতে আমাদের টপিকটার নাম বলছে কি দেখতো আহিত ধারকে সঞ্চিত শক্তি, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্যে কতটা এনার্জি স্টোর থাকে। বইয়ে ইন্টিগ্রেশন করে করে দেওয়া আছে, আমি তোদেরকে একটা সুন্দরভাবে আমি শিখিয়ে রাখছি, সেটাকে তোরা দেখ, তোরা বুঝতে পারবি যে কতটা কেয়ার নিয়ে তোদেরকে এইখান থেকে আমরা সেই জিনিসটাকে শেখাই যাতে তোদের মনে রাখাতে পারি। দেখ আমরা তোদেরকে শিখিয়েছি কি ফর ক্যাপাসিটর। ওকে, আমরা তোদেরকে শিখিয়েছি কি দেখ ফর ক্যাপাসিটর তোদেরকে আমি বলেছি কি যে ওয়ার্ক ডান, ওকে, বা যে কোনো জিনিসের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হয় কিউ ইন্টু ডেল্টা ভি। তাহলে কিউ ভার্সেস ভি যদি গ্রাফ থাকে, সেই কিউ ভার্সেস ভি গ্রাফের এরিয়াটাকে বের করলে আমরা কি পেতে পারি ওয়ার্ক ডান পেতে পারি। ওকে, কেননা ওয়ার্ক ডান মানে কত চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। যখন কোনো দুটো পোটেনশিয়াল ডিফারেন্স গ্রাফ যখন কোনো দুটো কোয়ান্টিটির গ্রাফ আমরা পেয়ে যাই, মানে আমি এখান থেকে কথাটা কীরকম বলতে চাইছি দেখ, ধর আমাদের কাছে কোথাও আছে এরকমভাবে, জিনিসটা একবার চিনে নিলে তোদের সুবিধা হবে। দেখ এদিকটাতে আছে একটা কোয়ান্টিটি বি, এদিকটাতে একটা কোয়ান্টিটি আছে সি। আমি ধর করলাম কি এখান থেকে একটা বি ভার্সেস সি গ্রাফ করলাম, সেই বি ভার্সেস সি গ্রাফের এরিয়াটাকে পেয়ে গেলাম। তো তার এরিয়াটা কাকে জানান দেবে, সবসময় জানবি তার এরিয়াটা আমাকে বলবে যে এই দুটো কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করে যে কোয়ান্টিটিটা পাওয়া যায়, অর্থাৎ বি আর সিকে মাল্টিপ্লাই করে যে কোয়ান্টিটিটা পাওয়া যায় সেই কোয়ান্টিটিটাই হবে কি এর এরিয়াটা। ওকে, যেমন আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর আমাদের কাছে ছিল কি একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, সেই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মাঝখানের এরিয়াটা কাকে দেয়, সেই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মাঝখানের এরিয়াটা দেয় হচ্ছে ডিসপ্লেসমেন্টকে। তার কারণ কি দেখ ভেলোসিটি আর টাইমকে মাল্টিপ্লাই করলে আমরা কাকে পাই ডিসপ্লেসমেন্টকে পাই, তাই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মাঝের এরিয়াটা আমাকে কাকে দেবে না ডিসপ্লেসমেন্টকে দেবে। তাহলে সেই একই কনসেপ্ট থেকে আমি এখানটাতে তোদেরকে কি শেখাতে চাইছি সেটা দেখ, যদি আমাদের কাছে এরকম ধরনের এই ঘটনাটা থাকে, মানে কিসের কথা বলছি দেখ, চার্জ আর পোটেনশিয়াল ডিফারেন্সকে মাল্টিপ্লাই করে ওয়ার্ক ডান পাওয়া যায়। তার মানেতে যদি আমরা এখান থেকে বলি দেখ ফ্রম দ্য গ্রাফ অফ কিউ ভার্সেস ভি, ওকে, যদি আমরা এরিয়া ক্যালকুলেট করি, ইফ উই টেক দ্য এরিয়া, ইফ উই টেক দ্য এরিয়া, ওকে, সেই এরিয়াটাই কি করবে, সেই এরিয়াটাই হবে ওয়ার্ক ডান। ওকে, আর ওয়ার্ক ডানটাই কি থাকে, ওয়ার্ক ডানটাই আমরা জানি তার ভেতরেতে এনার্জি রূপে স্টোর থাকে। তাহলে আমাদের
টিকতে এরিয়া, সেটাই আসবে কি এনার্জি স্টোর। সেই এনার্জি স্টোর মানেই আসবে কি ওয়ার্ক ডান, মানেই আসবে কি কিউ ইন্টু ডেল্টা ভি। এবার দেখ আমরা সবাই শিখেছি কি দেখ কিউ ইকুয়াল টু কত হয় সি ইন্টু ভি, অর্থাৎ আমরা সবাই জানি কি দেখ কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। তাহলে আমরা যদি চার্জ ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্সের গ্রাফ ড্র করি, সেই গ্রাফটা কীরকম আসবে, এই এমনি আসবে। ওকে, এদিকটা কিউ আর এদিকটা হচ্ছে কি ভি। তাহলে এর মাঝখানের এরিয়া কতখানি আসবে, এরিয়াটা আসবে কি এই ট্রায়াঙ্গেলটা। তাহলে এখানেতে এরিয়া বলতে গেলে আমি কতখানি বলবো দেখ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে কত চলে আসছে হাফ ইন্টু কিউ ইন্টু ভি। কিউ কিউ মানেই কত জানি সিভি, তাহলে সেখান থেকে সিভি ইন্টু ভি, তাহলে সেখান থেকে আমরা কত পেয়ে গেলাম দেখ তো, সিভি ইন্টু ভি করলে সিভি এর স্কোয়ার, তাই না। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি পোটেনশিয়াল এনার্জি যেটা স্টোর থাকছে তার ভ্যালু কত পেয়ে গেলাম, হাফ সি ভি স্কোয়ার। ওকে, সেই জিনিসটাই তোদের এখানটাতে দেখিয়ে দেওয়া আছে, আর কোনো কিছুই কাজ না। তাহলে আমাদেরকে এই রকমভাবে এটাকে দেখে নিলাম। আর তোদের এই চ্যাপ্টারটা থেকে সেরকম কিছু জিনিস করে দেওয়ার মতো নেই, তোরা এখান থেকে শুধু করে নিবি হচ্ছে যে এই 4 দাগের অঙ্কটাকে করে নিবি, এই একটা অঙ্ক তোরা করছিস। আর তোদের বোর্ড রিলেটেড পরীক্ষার জন্যে আর সেরকম কোনো কিছু করার দরকার নেই, তবে যদি পারিস তো এখান থেকে তোরা এই 9 দাগের অঙ্কটাকে করে নিস। ওকে, এই 9 দাগের অঙ্কটাকে করে নিস, মানে এখান থেকে আমার পেজ নাম্বার হচ্ছে 161 থেকে তোরা পারলে 9 দাগের অঙ্কটাকে করে নিস। আর তোদের এই চ্যাপ্টারটা থেকে কিছু করার দরকার নেই। ওকে, তো এই কথায় মাথায় রেখে তোদের সাথে আমি কি করছি যে এই চ্যাপ্টারটাকে আমি ওয়াইন্ড আপ করছি। আমরা পরের চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি, সেই চ্যাপ্টার নিয়ে কিছুদিনের মধ্যেই নতুন ভিডিও নিয়ে আসবো। তার মধ্যে তোরা এই চ্যাপ্টার যা যা করালাম সেটাকে প্র্যাকটিস করে নে। তোর এরা এই চ্যাপ্টারের যে ছায়া প্রকাশনের বইয়ের এক্সারসাইজের নিউমেরিক্যালসগুলো আছে তোরা সেগুলোকেও করার চেষ্টা করিস। দেখবো যে যদি সেখান থেকে তোরা কেউ কিছু করতে আটকে যাচ্ছে, আমাকে পার্সোনালি তোরা মেসেজ করিস। পার্সোনালি মেসেজ করলে আমি কিন্তু তোদেরকে সেখান থেকে হেল্প করব। ওকে, তাহলে চল এই অবধি থাক। তোরা তো জানিস পার্সোনালি তোদের ওখান থেকে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোরা জয়েন হয়ে থাকতে পারিস। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোরা জয়েন হয়ে থাকলে সেখান থেকে তোরা আমাদের গ্রুপেতে মেসেজ করতে পারিস। ইভেন তোরা যদি চাস যে তোরা পার্সোনাল আমাকে মেসেজ করবি, তোরা সেখান থেকেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেতে মেসেজ করতে পারিস। যদি কোনো অসুবিধা থাকে আমি কিন্তু তোদেরকে সেখান থেকে হেল্প করব। 8902742729 এই হলো কি আমার হোয়াটসঅ্যাপ নম্বর, আমি স্ক্রিনে লিখে রাখলাম। যদি তোদের অসুবিধা হয় তো আমাকে এখান থেকে পার্সোনালে মেসেজ করিস। যদি এখান থেকে কোনো টপিক বুঝতে অসুবিধা হয়ে থাকে যে স্যার হ্যাঁ এই টপিকটাকে আরও একবার ভালো করে বলে দিলে আমাদের সুবিধা হতো, তোরা মেসেজ করিস। আমি অবশ্যই পরের ক্লাসেতে দেখে তোদেরকে আমি অ্যান্সার বলে দেবো, মানে দেখে সেই টপিকটাকে আরও একবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তোরা চেষ্টা করিস কতটা ভালোভাবে করতে পারিস করিস, পরে তোদের ক্লাসেতে পরবর্তী ক্লাসেতে আবার দেখা হবে। ওকে, তো চল, বাই বাই ফর দ্য টাইম বিং।